ছোটবেলায় ভূগোল বইতে পড়া সেই উদীয়মান সূর্যের দেশের কথা মনে আছে? ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত সেভেন সিস্টার স্টেটসের অন্যতম অরুণাচল প্রদেশ এবার আমাদের গন্তব্য। এর আগের 3টি পর্বে আমরা কলকাতা থেকে বিভিন্ন ধাপে দিরাং পৌঁছানোর গল্প আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজ এই চতুর্থ পর্বে আমরা জার্নি করব দিরাং থেকে তাওয়াং। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০০ ফুট উচ্চতায় কামেং নদীর তীরে অবস্থিত ছবির মতো সুন্দর হিল স্টেশন এই দিরাং, যা অরুণাচল ভ্রমণের অন্যতম রাত্রিবাসের কেন্দ্র। দিরাং থেকে তাওয়াং পর্যন্ত আমরা আজ জার্নি করব প্রায় ১৩২ কিলোমিটারের মতো। মাঝে দেখব মনপা উপজাতির সংস্কৃতি ও ঐতিহ্যবাহী গ্রাম সাংতি ভ্যালি। এছাড়াও আজকের এই জার্নিটা বেশ রোমাঞ্চকর, কারণ আজকের এই জার্নিতেই আমরা ক্রস করব ১৩,০০০ ফুট উচ্চতায় ভারতের অন্যতম টানেল সেলা টানেল এবং ১৯৬২-র ভারত চীন যুদ্ধের বীর সৈনিক যশবন্ত সিং রাওয়াতের বীরত্বের কাহিনী বহন করে থাকা সেই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালও আমাদের এই জার্নির অংশ হতে চলেছে। তাই অরুণাচল ট্রিপের এই রোমাঞ্চকর পর্বে আরও একবার সবাইকে স্বাগত। ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। কামেং নদীর ধারে প্রায় ৪,৯০০ ফুট উচ্চতায় অরুণাচলের বেশ সুন্দর ছোট্ট একটা জনপদ দিরাং। চারিদিকে সুউচ্চ পাহাড় দিয়ে বেষ্টিত এই দিরাংয়ের সৌন্দর্য ক্যানভাসে আঁকা কোনো ছবির থেকে কিন্তু কম নয়। পাহাড়ের গায়ে ছোট ছোট কমলালেবুর গাছ, বাড়ির ছাদে পাহাড়ি রং বেরঙের ফুল দিয়ে সাজানো শান্ত নিরিবিলি পরিবেশে পাখির ডাক, কখনো আবার রোদ মেঘের খেলা, এই সব কিছু নিয়ে অরুণাচল ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ রাত্রিবাসের ঠিকানা এই দিরাং। গুড মর্নিং। আর এখন বাইরের পরিবেশটা জাস্ট এরকম। সকালবেলা থেকে আরও মেঘ হয়েছিল, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আর এখন এই যে আমাদের হোটেল থেকে সোজা দেখা যাচ্ছে দিরাং মনেস্ট্রিটা, আর এদিকে পুরো পাহাড়ে ঘেরা, অপূর্ব দেখতে লাগছে। এদিকে সমস্ত হোটেলগুলো রয়েছে। কালকেই আমরা বলেছি আমাদের এই যে হোটেলটা রয়েছে সেটা কিন্তু একদম মার্কেট প্লেসে, মানে একদম বাজারের মধ্যেই রয়েছে, কিন্তু বেশ ভালো। এইদিকে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে আই লাভ দিরাং, আর এই যে পুরো ভিউ বেশ ভালো লাগে। যদিও মানে লাকি মনে হচ্ছে নিজেকে, কারণ এই যে নীল নীল আকাশ একটু বেরোচ্ছে। একটু আকাশটা পরিষ্কার না হলে মানে সূর্যোদয়ের দেশে এসে আমরা এখনো পর্যন্ত সূর্যই ভালোভাবে দেখতে পাইনি, কারণ প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে। রোজই একটু একটু বৃষ্টি হচ্ছে, নয় মেঘ করে আছে, এরকম একটা পরিস্থিতি। আর এই হচ্ছে এখন ভিউ। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। মানে আজকে সানরাইজটা দেখতে পেলে খুব ভালো হতো, কারণ দিরাং মনেস্ট্রিটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তো দেখা যাক কিরম কি হয়। চলো ব্রেকফাস্টে কি আছে আজকে দেখি। দিরাং থেকে তাওয়াংয়ের আজকের জার্নিটা বেশ লম্বা হতে চলেছে, তাই ঝটপট ব্রেকফাস্ট সেরে বেরোনোর প্ল্যান আমাদের সবার। আর এই লিস্টে আমাদের আজকের প্রথম গন্তব্য হলো দিরাং মনেস্ট্রি। তো 10:30 বাজে আমাদের বাস ছেড়ে দিল, মানে আমাদের 3টে গাড়ি ছেড়ে দিল। আমরা ফার্স্ট এখন যাচ্ছি দিরাং মনেস্ট্রি। অপূর্ব ছিল, সকাল থেকে আমরা ভিউ তো এনজয় করছি হোটেলের ছাদ থেকে। আর এখন গিয়ে কিন্তু তোমাদের দেখাবো দিরাং মনেস্ট্রিটা। রাস্তাটা দেখো, আমাদের হোটেল থেকে কিন্তু একদম কাছাকাছি, প্রায় 700 মিটার মতো। আর এই হচ্ছে রাস্তা, সামনে ওপরে কিন্তু পাহাড়ের ওপরে মনেস্ট্রিটা। আর পাহাড়ে মেঘগুলো এত সুন্দর লাগছে, পুরো মানে মনে হচ্ছে সিকিম বা নর্থ বেঙ্গলের কোনো জায়গায় আছি, কিন্তু তার একটু লার্জার ভার্সন। চলো, এখানে কিন্তু প্রচুর কমলালেবু গাছ আছে দেখতে পাচ্ছি, কমলালেবু হয়েও আছে। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা মনেস্ট্রির গেট তৈরি হচ্ছে, সবে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। মনেস্ট্রির মানে
বুদ্ধিস্ট কালচারের এই যে ইন্ট্রিকেট কাজগুলো হয় না, এগুলো অপূর্ব লাগে দেখতে। তো দিরাং মনেস্ট্রির আসল নাম কিন্তু থুপসুং ধারগে লিং। অপূর্ব সুন্দর, এখানে কি বিশাল একটা চট্টেন রয়েছে। আমরা একদম ওপরে চলে এসেছি, আর এই হচ্ছে মেন মনেস্ট্রি, মেন টেম্পল। অসাধারণ সুন্দর দেখতে, চারপাশের যে ইন্ট্রিকেট কাজ জাস্ট চোখ ফেরানোর মতো নয়। চারিদিকে এরকম পাইনের জঙ্গল পুরো ভর্তি, দুর্দান্ত। থুপসং ধারগে লিং নামে পরিচিত দিরাং মনেস্ট্রি 2017 সালে চতুর্দশ দলাই লামা উদ্বোধন করেন। হিমালয়ের অসাধারণ ব্যাকড্রপের সাথে পাহাড়ের চূড়ায় অবস্থিত দিরাংয়ের এই বৌদ্ধ মঠটি ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য, প্রাণবন্ত ও রঙিন মান্ডালা আর্ট এই মঠের অন্যতম বৈশিষ্ট্য। সাধারণত সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই বৌদ্ধ মঠ। স্থানীয় মনপা সম্প্রদায়ের মানুষের শিক্ষা ও সংস্কৃতির শান্তিপূর্ণ কেন্দ্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৌদ্ধ মঠটি। আপনার অরুণাচল প্রদেশ ভ্রমণে তাওয়াং যাওয়ার পথে এই জায়গাটি পরিদর্শন করতে কিন্তু একদম ভুলবেন না। প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। দিরাং থেকে 15 কিলোমিটার দূরে গতানুগতিক ধারার বাইরে এক অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই দ্বিতীয় গন্তব্যস্থলটি হলো সাংতি ভ্যালি। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে ব্যস্ত পর্যটন পথ থেকে একটু শান্তিপূর্ণ এবং অফবিট বিরতি হতে পারে এই সাংতি ভ্যালি। দিরাং থেকে এই যাত্রাপথের রাস্তাটা একটু খারাপ হলেও প্রাকৃতিক সৌন্দর্যে কোনো রকম কমতি নেই। মূলত মনপা উপজাতির মানুষের বসবাস এই গ্রামে, যারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন এবং যাদের জীবিকা পাহাড়ে কৃষিকাজ এবং ভেড়া প্রতিপালন। বছরের যে কোনো সময় আসার উপযুক্ত হলেও অক্টোবর থেকে এপ্রিল মাসে আবহাওয়া মনোরম থাকে। হাতে যদি একটা দিন বেশি সময় থাকে তাহলে এই অফবিট সাংতি ভ্যালিতে থাকতে কিন্তু ভুলবেন না। রাত্রিবাসের জন্য পেয়ে যাবেন বেশ কিছু হোমস্টে। তো আমরা এখন চলে এসেছি শান্তি ভ্যালি। আর এখানে এই যে ভ্যালিটা রয়েছে, বিশাল বড় একটা এলাকা জুড়ে রয়েছে পুরো। আর এখন এই নদীর ধারে বসে আছি, সবাই আমরা বসে এনজয় করছি, যে যার মতো ফটো তুলছি। এখানে আসলে কিন্তু মানে অসাধারণ লাগবে, মানে ঠিক একটা চারিদিকটা না কাশ্মীরের কোনো মনে হচ্ছে একটা ভ্যালিতে রয়েছে এরকম টাইপের। আর আসার যে রাস্তাটা, প্রচুর গাছ রয়েছে, আর অনেক কমলালেবু গাছ দেখতে পাবেন, আপেল গাছ দেখতে পাবেন। আর মনপা উপজাতির মানুষরা এখানে থাকেন। মনপা উপজাতির যে মানুষদের জীবনযাত্রা, তাদের ছোট ছোট কাঠের ঘর, এইগুলো চোখে পড়বে। যারা দিরাং থাকতে পছন্দ করছো না তাদের জন্য বলবো, তোমরা কিন্তু একটা দিন বা দুটো দিন এই সাংতি ভ্যালিতে থাকতে পারো। প্রচুর হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে, এখানে প্রচুর অপশন পেয়ে যাবে নাইট স্টে করার জন্য। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে এখানে থাকলে একটা মানে আলাদা একটা সত্যি শান্তি পাবে। সবাই যেটা একটুখানি সিক সিক ফিল করছিল সেটা কিন্তু এবার অনেকটাই চাঙ্গা হয়ে গেছে সূর্যের আলোটা। একদম একদম, মানে এতদিন তাও আকাশে মেঘ রয়েছে, মেঘ নেই নয়, কিন্তু এখানে এসে প্রথম মনে হচ্ছে আমরা রয়েছি সূর্যোদয়ের দেশ, মানে অরুণাচল। সত্যি এই জিনিসটা কিন্তু আমরা খুবই মিস করছিলাম গত 3-4 দিন ধরে। মানে গুয়াহাটি থেকে যবে থেকে নেমেছি, বৃষ্টি মেঘলা এই আবহাওয়াটা নিয়েই আমরা চলছিলাম। তো আজকে এই শান্তি ভ্যালিতে এসে এত রোদ ঝলমলে একটা পরিবেশ পেয়ে সত্যি সবাই একদম মন খুশি হয়ে গেছে সবার, সবাই খুব এনজয় করছে। আর এই নদীর ধার, হ্যাঁ একদম, আর এই নদীর ধারটা জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব।
আজ দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে আমরা প্রথমে দেখলাম দিরাং মনেস্ট্রি, তারপর এই মুহূর্তে এখন আমরা আছি সাংতি ভ্যালিতে। আর এখানেই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের। তো আজকে লাঞ্চে কি কি আছে? আজকে আছে ফ্রাইড রাইস, রয়েছে চিলি চিকেন, রয়েছে স্যালাড, আর রয়েছে চাটনি। এরকম সুন্দর নদীর পাড়ে বসে দুজনে লাঞ্চটা সেরে নিই আজকে। চলো। বাকিরা সবাই চলে গেল, বললো ওরা গাড়ির কাছে, হ্যাঁ খাবো, গাড়ির কাছে গিয়ে খাচ্ছে। আমরা এই জায়গাটাকে চুজ করে নিয়েছি। কিন্তু একটা জিনিস, এই যে প্লাস্টিক, সেটা অবশ্যই এখানে আমরা ফেলে যাব না। আর এটাও একেবারে প্লাস্টিকে মুড়ে আমাদের যে রান্নি দাদারা রয়েছেন তাদের হাতে আমরা ট্রান্সফার করে দেবো। ওরা সমস্ত ব্যাগে করে গুছিয়ে নিয়ে আমরা চলে যাব আবার। সাংতি ভ্যালিতে আজকের লাঞ্চটা সেরে বেরোতে বেরোতে ঘড়িতে প্রায় সময় বেজেছে 2:30। এতক্ষণ সময় কাটিয়ে একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হলো দিরাং থেকে তাওয়াংয়ের যাত্রাপথে এই সাংতি ভ্যালি জায়গাটা মিস করলে কিন্তু একদম চলবে না। সাংতি ভ্যালির হ্যাংওভার কাটিয়ে এবার বরং কনসেন্ট্রেট করা যাক তাওয়াংয়ের জার্নিতে। সাংতি ভ্যালি থেকে দিরাং হয়ে তাওয়াং যেতে আমাদের পার করতে হবে প্রায় 140 কিলোমিটারের মতো রাস্তা। হাইট অনুযায়ী যদি দেখি তাহলে প্রায় 5000 ফুট উচ্চতা থেকে আমরা প্রায় 10,000 ফুট উচ্চতায় পৌঁছবো আজই। কাজেই পাহাড়ের আজকের এই জার্নিটা যে বেশ রোমাঞ্চকর হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজই কিন্তু আমরা আবার পার করব সেলা টানেল। তার আগে গুগল ম্যাপ শো করছে পাহাড়ি পাকদণ্ডির বেশ অনেকগুলো হেয়ারপিন বেন্ডস। কাজেই তাওয়াং পৌঁছতে যে বেশ খানিকটা সময় লাগবে তা স্বাভাবিকভাবেই স্পষ্ট। রাস্তায় যেতে যেতে এত বাঁক, একটা বাঁকে লেখা আছে চেক ইউর নার্ভস অন মাই কার্স। এই বিয়ারের ওই ছোটো ছোটো ক্যাপশনগুলো পড়তে কিন্তু বেশ মজাদার লাগে। তো এখান থেকে সেলা আর মাত্র 35 কিলোমিটার বাকি আছে। তো আজকে হয়তো আমরা সেলা টানেল দিয়ে যাব, আর যেদিনকে আমরা তাওয়াং দিয়ে ফিরবো, মানে তাওয়াং থেকে যেদিন বোমডিলা যাব সেদিন হয়তো সেলা পাস, সেলা লেক এইগুলো কভার করতে করতে আমরা ফিরবো। তার সাথে জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলসও কিন্তু আমাদের সাইট সিনে থাকবে। তো আমরা একটু ব্রেকের জন্য বৈশাখী বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি। এখান থেকে আর কিছুটা উঠলেই আমরা চলে যাব সেলা টানেল। তো এখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি। এই যে 9 ডিগ্রি দেখাচ্ছে, বেশ ঠান্ডা। এতক্ষণ মানে দিরাং থেকেই ওঠার পথটাতে এতটা ঠান্ডা ছিল না। সাংতি ভ্যালিতে তো বেশ গরমই লাগছিল, কারণ বেশ মানে রোদ ভাব ছিল একটা। আর এখানে কিন্তু দুর্দান্ত লাগছে। সামনে যা লোকেশন, মানে সব দিকে ভিডিও করা যাচ্ছে না কারণ এখানে আর্মি বেস ক্যাম্প রয়েছে। পাহাড়ে থেকে পুরো তলা থেকে একদম মেঘটা উঠছে, অপূর্ব দৃশ্য, অপূর্ব। আমরা বৈশাখী থেকে জাস্ট গাড়িটা আমাদের ছাড়লো, আর একটা টার্ন জাস্ট ওপরে উঠলাম, আর রাস্তার ভিজিবিলিটি একদম প্রায় 0-র দিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। অদ্ভুত একটা ওয়েদার হয়ে রয়েছে, অপূর্ব লাগছে। তো আমরা আরও কিছুটা এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে বাইকার যাচ্ছে পিছনে, পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর কি। তো কয়েকজন বাইকার গেল। তো যেটা বলছিলাম সেটা, দাঁড়িয়ে আছি আমরা, একটু টাইম স্পেন্ড করছি। আর অবশ্যই দাদা তো রয়েছে আমাদের সাথে। কেমন লাগছে বলো দাদা? এগুলোকে আমি যে সবসময় বলি না যে প্রকৃতি, মানে আমাদের হাতে তো নেচার, কিভাবে নেচার আমাদের সাথে সাড়া দেবে সেটা তো আমরা জানি না, এবং আমাদের হাতে থাকে না। তো যখন যেখানে যেটা পাচ্ছ সেটা এনজয় করো। এই যে মেঘের গন্ধ, এটা কেউ গায়ে মাখতে হবে,
ভেতরে নিতে হবে। যখন এই শ্বাস নিচ্ছি একটা ঠান্ডা হাওয়া স্রোত পুরো ভেতর অব্দি যাচ্ছে, এটা ফিল করা যাচ্ছে, তাই না? হ্যাঁ মানে একটু আগেও আমরা একদম রোদ ঝকঝকে পুরো ওয়েদারে ছিলাম। সোয়েটার পরতেই যাচ্ছিল না, এখন সবার গায়ে জ্যাকেট। সবাই কথা বলতে গেলে দারুণ দারুণ, খুব খুব এনজয় করছি। মানে এটাকে ফিল করতে হবে আর কিছুই। আর আস্তে আস্তে আমি আমার ভিডিওতে বলছিলাম ওপারের পাহাড়ে যে সাদা সাদা হ্যাঁ হয়ে আছে, পুরো ভর্তি ওগুলো হয়েছিল দেখে আমার মনে হচ্ছে যে পাহাড়ের গায়ে ভেড়া চড়ছে। আর এখানে কত রডোডেন্ড্রন। হ্যাঁ এখন তো সবে ব্লুমিং সিজন শুরু হচ্ছে। ঠান্ডা খুব ফিল পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাঙালি যেখানেই যায় একটু নর্থ বেঙ্গলকে খোঁজে, একদম। সেটারই একটা লার্জার ভার্সন এই আর কি। একদম একদম দারুণ দারুণ। আর তোমাদেরকে চলো দেখাই চারিপাশের পরিবেশটা, কি অবস্থা, জাস্ট কিছু দেখা যাচ্ছে না, অপূর্ব অপূর্ব। এই দেখো, মিনিট দশেকের মধ্যেই প্রকৃতি নিজের রূপ কেমনভাবে বদলে ফেললো। সোজা পাহাড়ের ওপর দেখা যাচ্ছে বরফ, নিচ দিয়ে মেঘটা উঠছে, এইদিকে ওপরে রাইট সাইডে পুরো বরফ। ওয়াও, অভূতপূর্ব দৃশ্য, অভূতপূর্ব। আর সামনের রাস্তার এই ভিউটা যেরকম সুন্দরভাবে ধরা দিচ্ছে, এটা কিন্তু আগে দেখিনি। সামনে একসাথে রোদ, মেঘ, নীল আকাশ আর সর্বোপরি এই রাগেড পরিবেশটা আমাদের সবাইকে জানান দিচ্ছে ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। গ্রুপের কয়েকজনের শরীর একটু খারাপ, হাই অল্টিটিউড, তার সাথে ডিহাইড্রেশনের জন্য। কাজে যারা আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো একটু প্রিপেয়ার্ড হয়ে এসো। অরুণাচল সবার জন্য না, এই কথাটা বলে মন ভেঙে দেব না, বরং সাহস জুগিয়ে এটা বলবো নিজেদেরকে শারীরিকভাবে একটু প্রিপেয়ার্ড করে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করে এসো আর অরুণাচলের এই সৌন্দর্য উপভোগ করে যাও। আমরা ধীরে ধীরে যত সেলা টানেলের কাছাকাছি পৌঁছচ্ছি তত কিন্তু বরফ আস্তে আস্তে ধরা দিচ্ছে। ওই ওপরে দেখো বরফ একটু একটু দেখা যাচ্ছে, আর সত্যি অসাধারণ অসাধারণ। ওপরে নীল আকাশ আর সামনে দেখো পুরো মেঘ, আবার এদিকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কয়েক সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানকার আবহাওয়া। সত্যি অরুণাচল তুমি বিস্ময়কর। ওই যে সামনের পাহাড়ের ওপর দেখা যাচ্ছে বরফ, আর দেখতে দেখতে আমরাও চলে এসেছি সেলা টানেলের খুব কাছাকাছি। এই যে গেটওয়ে অফ সেলা টানেল। আমরা ঢুকে গেলাম 13,700 ফিট উপরে সেলার টানেল। পুরো ইকো হচ্ছে, আমাদের ড্রাইভার দাদা বললো চিল্লাইয়ে, থোড়া চিল্লাইয়ে। এই হচ্ছে আলটিমেট সেলার টানেল, আর এর আশেপাশে বরফ পড়ে আছে, সবাই বরফ দেখে এক্সাইটেড। এবার মানে মনে হচ্ছে অরুণাচল আমরা ঢুকে গেছি। চারিপাশটা দেখো, ফিল করতে পারবে। এই দিকটা দেখো, অসাধারণ লাগছে, পাহাড়ের ওপর বরফ হয়ে রয়েছে, আর এদিকে মেঘ পুরো ছুটে বেড়াচ্ছে। মানে কয়েক সেকেন্ডের মধ্যে, ভিডিও অন করলে কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ বোঝা যাচ্ছে, আবার মেঘ চলে যাচ্ছে। মানে কোনো টাইম ল্যাপসের কোনো প্রয়োজনই নেই। 1962 সালের যে ভারত চীন যুদ্ধ হয়েছিল, সেখানে রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতের সাথে দুই লোকাল মনপা মেয়ে, তারা কিন্তু খুব সাহায্য করেছিলেন ওনাকে। তার মধ্যে একজনের নাম সেলা, একজনের নাম নুরা। সেই সেলার নামেই কিন্তু আমাদের সেলা পাস, সেলা লেক এবং তার সাথে এই সেলা টানেল। সেলা পাস আর সেলা লেক আমরা যেদিনকে তাওয়াং থেকে বোমডিলা ফিরবো সেদিনকে আমরা দেখব। আর আজকে এখন আমরা দাঁড়িয়ে আছি 13,700 ফিট উচ্চতায় সেলা টানেলের সামনে।
এই হচ্ছে সেই সেলা টানেল, অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। ব্যাকড্রপটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে যদি আরেকটু সময় কাটানো যেত তাহলে কি ভালোই না হতো? কিন্তু ঘড়ির কাঁটা বলছে আজ হাতে সময় একটু কম, তাই এই ম্যাজিক্যাল জায়গাটাকে পিছনে ফেলে এবার এগিয়ে যাওয়ার পালা। ইউ আর অ্যাট 13,000 ফিট। এই হচ্ছে সেই সেলা টানেল। অভূতপূর্ব অভূতপূর্ব, চারিপাশের যা পরিবেশ অসাধারণ লাগছে। 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম বাইলেন টানেল এটি, যা 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। অল ওয়েদার কানেক্টিভিটি হিসেবে তৈরি এই টানেল দ্বারা চীন সীমান্তে দ্রুত সেনা ও অস্ত্র পরিবহনে প্রচুর সাহায্য হয়। হেভি স্নোফল হলে যেহেতু সেলা পাস বন্ধ হয়ে যায়, তাই এই টানেলের গুরুত্ব কিন্তু অপরিসীম। তেজপুর থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা কমিয়ে দিয়েছে এই টানেল। সেলা টানেল পার করেই আমরা প্রবেশ করছি তাওয়াং ডিস্ট্রিক্টে। এই যে লেখা আছে গেটওয়ে অফ তাওয়াং। চারিদিকে পরিবেশটা দেখে মনে হচ্ছে না যে আমরা ঢুকে পড়েছি বরফের স্বর্গরাজ্যে? এখান থেকে তাওয়াংয়ে আমাদের হোটেলে পৌঁছতে এখনো কিন্তু প্রায় 60 কিলোমিটারের মতো রাস্তা বাকি। ঘড়িতে সময় বলছে প্রায় 5:30। সূর্যোদয়ের দেশে যেহেতু সূর্যাস্ত একটু তাড়াতাড়ি হয়, তাই বেশ কিছুটা রাস্তা যে আমাদের অন্ধকারেই জার্নি করতে হবে সেটা কিন্তু বেশ বুঝতে পারছি। আমরা চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এই জায়গাটা বারবার আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের যে বীরত্বের কাহিনী, এই বীর সৈনিকদের যে বলিদান, সেগুলো কিন্তু সমস্ত এই জায়গাগুলো সাক্ষী। চলো আমরা একটু ঘুরে দেখি। 1962 সালে ভারত চীন যুদ্ধের সৈনিক রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মৃতি বহনকারী এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় তিনি একা প্রায় 72 ঘন্টা চীনা সেনাবাহিনীকে রুখে রেখেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার এই সাহসিকতাকে সম্মান জানিয়ে এই জায়গার নামকরণ করা হয় যশবন্তগড়। এবং এই ওয়ার মেমোরিয়াল ভারতীয় বীর সেনা জওয়ানদের বীরগাথা এবং বলিদানের প্রতীক, যা হাজার হাজার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখন প্রায় 6:45 বাজে। আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, যেহেতু অনেকজনেরই আমাদের গ্রুপের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ বেশ ঠান্ডা আছে। তো যাই হোক, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। এখানে এসে দেখছি আপাতত এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, ওয়ার মেমোরিয়াল এখানে তালা লাগানো। কিন্তু এই পাশটা আমি একটু আসতে বলবো, পিছনটা অসাধারণ লাগছে, পুরো স্নো কেপড মাউন্টেন। উফ, দৃশ্য জাস্ট ফাটাফাটি। बहुत है 3-4 बंकर है, उधर एक बंकर है, उधर एक बंकर है, अबे अनेक बंकर है। একজনই সবাইকে মারছিল লাস্ট টাইম 300 सोल्जर को अकेले मारा है। এট লাস্ট উन्होंने 300 জনকে এইটাই অরিজিনাল নোরা ओरिजिनल সেলার জন্য নোরা ओरिजिनल बंकर है। নামে ওই দুটো মেয়ে अनेक হেল্প बंकर है, করেছিল 3-4 बंकर है। রাইফেল টাইফেল দিয়ে। আর ফাইট করার টেকনিকটা তো এখানে দেখতে পাচ্ছ একটা বাংকার রয়েছে। এই সেই বাংকার, চলে এর মধ্যে ঢুকলে হয়তো ক্যামেরায় কিছু দেখা যাবে না, তাও আমি জাস্ট একবার ঢুকে, বাপরে, মানে একদম ছোট্ট একটা জায়গা, এর মধ্যে ইন্ডিয়ান আর্মির যে সেনা জওয়ানরা সেখানে থাকে দিন রাত। এই জায়গাটাই তাদের ঘর বাড়ি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু এইটুকু একটা ছোট্ট জায়গার মধ্যে। তো এইসব কারণেই আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটা আর্মি জওয়ানকে স্যালিউট, হ্যাটস অফ। তো এখানে
ঠিক ওয়ার মেমোরিয়ালের উল্টো দিকেই রাস্তায় একটা ক্যাফে রয়েছে আর একটা সুভেনিয়ার শপ রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন শীতবস্ত্র পেয়ে যাবে, এখান থেকে তোমরা দেখতে পারো। এই যে ভেতরে দেখো, যদিও এখন আমরা দেরি হয়ে গেছে বলে ক্যাফেটা বন্ধ হয়ে গেছে। চলো এরপরে এবার আমরা পৌঁছবো আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন তাওয়াং। জসওয়ানগড় ওয়ার মেমোরিয়াল দেখে তাওয়াংয়ের উদ্দেশ্যে জার্নি শুরু করলাম আবার। চারিপাশের পরিবেশটা তখন পাল্টে গিয়েছে এক্কেবারে। পাহাড়ি রাস্তা, তার উপর আবার অন্ধকার এবং মেঘাচ্ছন্ন। গাড়ির সামনে বসে এই রোমাঞ্চকর জার্নিটা এনজয় করার সুযোগটা ছাড়তে পারলাম না একদম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের তাওয়াংয়ের হোটেলে। এই যে LN হোমস্টে তাওয়াং। রুম তো তোমাদের দেখাবো, তার আগে এখানে আমাদের সমস্ত ব্যাগগুলো আনলোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে ঢুকলেই এইখানে হচ্ছে একটা ডাইনিং স্পেস রয়েছে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে সাজানো। তো চলো, আমাদের সব রুমগুলো মোটামুটি ভাগাভাগি হয়ে গেছে। এবারে আমরা আমাদের রুমটা দেখাই। এই যে নুরানাং ফলস আমরা দেখব, আশা করছি খুব ভালো ভিউ পাবো। আচ্ছা, এখানে কিন্তু এরকম একটা করিডোর রয়েছে, ওপাশে দুটো রুম, এপাশে দুটো রুম, এদিকে একটা ব্যালকনি রয়েছে, আর ওই পারেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে। খোলা আছে। আমাদের পড়েছে 103 নম্বর রুম। এই হচ্ছে রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস রুম, বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন। এইখানে হচ্ছে একটা বড় বেড পেয়ে যাবে, টাওয়েল দেওয়া রয়েছে, এক্সট্রা বালিশও দেওয়া রয়েছে। এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব। এই যে ওয়ার্ড্রব রয়েছে, স্পেস পেয়ে যাবে, পুরো বেশ বড় রয়েছে। আর এই দিকে রয়েছে একটা সোফা, এখানে রয়েছে একটা বড় টিভি, এখানে একটা মিরর রয়েছে, মানে পুরো ড্রেসিং টেবিল রয়েছে। আর এই হচ্ছে রুম হিটার, কোনো অসুবিধা নেই, ঠান্ডা হলে চলে। এবার বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, ওখানে রয়েছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, এখানে বেসিন, মিরর রয়েছে, এখানে রয়েছে শাওয়ার এরিয়া, আর এখানে স্লিপার্সও দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরো বাথরুম, আর এইটা হচ্ছে টোটাল রুমটা। খুব সুন্দর রুম। আচ্ছা, এখান থেকে জানলা দিয়ে কিন্তু রাস্তার দিকের ভিউটা আমরা পাবো। চলো দেখাই। এই যে এখন একটু বৃষ্টি শুরু হয়েছে, ব্যালকনিটা দেখো খুব সুন্দর, কিন্তু ফুল টুল দিয়ে সাজানো। এখন দেখাচ্ছি রাত্রেবেলা, কিন্তু সকালবেলা এর ভিউ তো অবশ্যই দেখাবো। খুব সুন্দর, একদম কালারফুল, সমস্ত ফুল টুল লাগানো রয়েছে, দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে আমাদের গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে। তো চলো আর একটা যে ভিউ ব্যালকনির দিকে যে রুম আছে সেই রুম তোমাদের দেখিয়ে দিই। এই রুমটা একটু ছোট, কিন্তু দুজন হলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এখানে একটা বেড আছে, ওখানে বসার পুরো অ্যারেঞ্জমেন্ট আছে। ওই দিকটা কিন্তু পুরো পাহাড়ের ভিউ পাবে, যেটা সকালবেলা আমি দেখাতে পারবো। এখন তো ভিউ পাওয়া যাচ্ছে না, পুরো ফগি হয়ে রয়েছে, বৃষ্টিও পড়ছে বাইরে। আর এখানে রয়েছে একটা আয়না। প্রত্যেকটা রুমেই কিন্তু দেখলাম এরকম রুম হিটার দেওয়া রয়েছে, ইভেন বেড হিটারও দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে টিভি, এখানে ইলেকট্রিক কেটল, এখানে একটা জায়গা রয়েছে লাগেজ টাগেজ রাখতে পারবে। আচ্ছা, আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, যদিও আর ইভিনিং নেই, যাই হোক তাহলেও রান্নির দাদাদের খুবই কষ্ট হচ্ছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, আর এই রয়েছে বাথরুম, ওখানে রয়েছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, আর এই হচ্ছে বেসিন আর মিরার। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাথরুমেই দেখলাম স্লিপার্সও দেওয়া রয়েছে। রুমগুলো কিন্তু ছোট বড় সমস্ত রকম মিলিয়ে এটা হচ্ছে রুমের পুরো ভিউ। আর এই হচ্ছে বাথরুম, সমস্ত কিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। হোটেলের ব্যালকনি থেকে রাতের অন্ধকারে তাওয়াং শহরকে দেখে মনে হচ্ছিল এক ঝাঁক উজ্জ্বল তারা। ইভিনিং স্ন্যাক্সের সাথে গরম গরম চা দিয়ে এখানেই সময় কাটালাম কিছুক্ষণ।
এরপর ডিনার দিয়ে শেষ হলো আজকের জার্নি। গুড মর্নিং। মেঘেদের সাম্রাজ্য তাওয়াং থেকে স্বাগত। বিগত 4-5 দিন বেশ হেক্টিক কেটেছে আমাদের সকলের, তাই আজকের প্ল্যানটা একটু অলসতা ভরা। কাল দিরাং থেকে তাওয়াংয়ের পথে অনেকের শরীর একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই তাদের জন্য আজ একটু রেস্ট। আর আমরা বাকিরা আজ বেরোবো তাওয়াং এক্সপ্লোর করতে। সেই গল্প থাকছে আগামী পর্বে, তাই মিস করলে কিন্তু একদম চলবে না। তার আগে দিরাং থেকে তাওয়াংয়ের এই রোমাঞ্চকর জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে অরুণাচলের পরবর্তী ভিডিওতে। আজ তবে আসি, সকলকে আজকের মতো টাটা।